তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা জানো যে আমরা এখানে WBPSC ক্লার্কশিপ এক্সাম 2024 এর অ্যারিথমেটিকের প্রিপারেশন চলছে। তার জন্য আমি এর আগে যে PYQ সিরিজটা শুরু করেছিলাম, তো সেটা শেষ হয়েছে আমাদের। আজ থেকে আমরা বিভিন্ন টপিকের উপর ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিছু অঙ্কের সমাধান বা টেকনিক বা সমাধান করার ট্রিক সেগুলো তুলে ধরব। তো আজকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা দেখো আজকে অনুপাত ও সমানুপাতের উপরে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে দেখে নিই অনুপাত ও সমানুপাতের এই ভিডিওটি। দেখো, অনুপাত ও সমানুপাতের এটা হচ্ছে আমাদের পার্ট 1 বা অনুপাত সমানুপাতের এটা প্রথম ভিডিও বলতে পারো। তো এরপরে ধীরে ধীরে অনেকগুলো ভিডিও নিয়ে পুরো চ্যাপ্টারটা আমরা শেষ করব। তো দেখো, অনুপাত জিনিসটা কি সেটা আগে একটু বুঝে নিই। অনুপাত কি বলছে? অনুপাত আমরা কাকে বলবো? যখন দুটো সংখ্যাকে, যদি সংখ্যা একই একক বিশিষ্ট রাশি হয়, অর্থাৎ দুটো একই একক বিশিষ্ট রাশির মধ্যে যদি আমরা তুলনা করি তখন আমরা পাই অনুপাত। যেমন যদি এক্স একটা রাশি নিলাম আর ওয়াই একটা রাশি নিলাম, এটা এক্সটাকে যদি আমরা কেজিতে প্রকাশ করি আর ওয়াইটাও যদি কেজিতে প্রকাশ করা রাশি হয়, ঠিক আছে, অর্থাৎ এই কেজি ওজন পরিমাপের রাশি হয়, তাহলে তখন আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে কিন্তু অনুপাত বের করতে পারবো, আদারওয়াইজ পারবো না। যেমন এক্স ইস টু ওয়াই, যদি দেখো এক্সটা যদি কেজিতে প্রকাশ করা হয় আর ওয়াইটা কেজিতে প্রকাশ না করে যদি এটা লিটারে প্রকাশ করা হতো, তাহলে কিন্তু এক্স আর ওয়াইয়ের অনুপাত আমরা বের করতে পারতাম না। অর্থাৎ এখানে এক্স এর রাশি আর ওয়াইয়ের রাশি দুটোর রাশি সমান হতে হবে, অর্থাৎ এক্স ও যে রাশিতে হবে ওয়াইও সেই রাশিতে হবে, অর্থাৎ একই জাতীয় রাশি হবে। অর্থাৎ দুটো যদি সংখ্যা একই রাশির হয় তখন সেই দুটো রাশির মধ্যে তুলনা করতে আমরা অনুপাত ব্যবহার করি। যেমন এক্স আর ওয়াইয়ের মধ্যে তুলনা করি। যেমন যদি আমরা দুটো রাশি নিই, এ একটা রাশি আর বি একটা রাশি, এই দুটো রাশির মধ্যে যদি অনুপাত নির্দেশ করতে যাই বা অনুপাত বের করতে যাই, তখন সেটাকে আমরা কী আকারে লিখব? যে এ ইস টু বি যদি নির্ণয় করি, তাহলে এ ইস টু বি এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এ বাই বি এভাবে লিখতে পারি। এখন এটাকে কি বলবো? এটাকে বলবো পূর্বপদ, ঠিক আছে, আর বিটাকে বলবো কি? উত্তরপদ, ঠিক আছে, পূর্বপদ ও উত্তরপদ। বোঝা গেল? তাহলে অনুপাতের হচ্ছে দুটো, অনুপাতের প্রাথমিক অবস্থায় আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে পূর্বপদ যেটা আগে থাকে আর উত্তরপদ যেটা পরে থাকে। তো অনুপাত সর্বদা কী হয়? দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা হয়, তুলনা বোঝায়। তাই অনুপাত হচ্ছে একটা এককবিহীন রাশি। এবার আমরা জেনে নিই বিভিন্ন প্রকারের অনুপাত সম্পর্কে। কিছু অনুপাত এক ঝলকে বিভিন্ন প্রকার অনুপাত সম্পর্কে জেনে নিই। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই অনুপাত সম্পর্কে এই কিছুটা জিনিস বলার পরে আমরা উদাহরণের অঙ্ক নিয়ে আসবো 2-3টে। তো বিভিন্ন প্রকার অনুপাত সম্পর্কে প্রথমে আমরা কি জানি? প্রথমে আমরা জেনে নেব গুরু অনুপাত সম্পর্কে। গুরু অনুপাত কাকে বলছে? দেখো, গুরু অনুপাত। গুরু অনুপাত কী জিনিস? ধরো কোনো একটা অনুপাত আছে, যে অনুপাতের কী হয়? কোনো একটা অনুপাত আগে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা কি বলছিলাম? যে পূর্বপদ বলছিলাম। আর পরের যে সংখ্যাটা থাকছে সেটাকে আমরা কি বলছিলাম? উত্তরপদ বলছিলাম, ঠিক আছে। তাহলে পূর্বপদ আর উত্তরপদ, যদি আমাদের অনুপাতের ক্ষেত্রে পূর্বপদটা কি হয়? উত্তরপদের থেকে বড় হয়। যদি পূর্বপদ উত্তরপদের থেকে বড় হয় তখন আমরা সেই ধরনের অনুপাতকে কী বলবো? গুরু অনুপাত। যেমন ধরো এখানে 5:3 আমি কী নিলাম? যে 5:3 এই অনুপাতটা নিলাম। তাহলে দেখো এখানে পূর্বপদটা কী আছে? উত্তরপদের থেকে বড় আছে। তাহলে এটা এক ধরনের কি? এটা কী অনুপাত? এটা হচ্ছে গুরু অনুপাত। যদি আমরা লিখি 8:7 এই অনুপাতটা লিখি, এখানেও দেখো পূর্বপদটা কী আছে? বড় আছে উত্তরপদের থেকে। তাহলে এই অনুপাতটা হবে আমাদের কি? গুরু অনুপাত। যদি দেখো আবার দেখো যে 6:1 এই অনুপাতটা যদি নেওয়া হয়, তাহলে এটাও কি হচ্ছে? এটাও কি এটা একটা গুরু অনুপাত। কারণ কি? পূর্বপদটা বড় আছে উত্তরপদের থেকে। এবার চলে আসছি সমানুপাত। কি আছে? সমানুপাত। সমানুপাত কি জিনিস? বলছে যদি পূর্বপদ আর উত্তরপদ সমান হয়ে যায়, যেমন 8:8 বা বলতে পারো যে 1:1 বা বলতে পারো 3:3, ঠিক আছে, তাহলে দেখো উত্তরপদ আর পূর্বপদ দুটো হচ্ছে সমান হয়ে যাচ্ছে। এই ধরনের অনুপাতকে সমানুপাত বলছে। আর একটা জিনিস, এর পরের জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত। লঘু অনুপাত কী বলবো? ঠিক গুরু অনুপাতের উল্টো। গুরু অনুপাতে আমরা জেনেছিলাম যে পূর্বপদটা উত্তরপদের থেকে বড় হচ্ছিল, আর লঘু অনুপাতে আমরা কী জানবো? লঘু অনুপাতটা হচ্ছে পূর্বপদটা ছোট হয়ে যাবে উত্তরপদের থেকে, অর্থাৎ উত্তরপদটা বড় হবে। যেমন 3:, যদি 3:5 এটা লিখি, তাহলে এই অনুপাতটা কী হচ্ছে? এটা লঘু অনুপাত, কারণ উত্তরপদটা ছোট হয়ে যাচ্ছে। যেমন 7:8, তার মানে কি? পূর্বপদটা ছোট হয়ে যাচ্ছে, উত্তরপদটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের অনুপাত হচ্ছে কি বলবো? লঘু অনুপাত। বোঝা গেল? তাহলে আমরা জানলাম কি? গুরু অনুপাত জানলাম, সমানুপাত জানলাম, লঘু অনুপাত জানলাম। এবার আমরা জানবো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কাকে বলছে? যদি ধরো আমাদের একটা অনুপাত দেওয়া আছে 3:4, এটা একটা অনুপাত দেওয়া আছে, তাহলে এই অনুপাতের যদি আমরা ব্যস্ত অনুপাত বের করি সেটা কী হবে? ঠিক এর উল্টোটা। এর উত্তরপদ যা থাকবে
সেটা উত্তর পদ যা থাকবে সেটা পূর্বপদ হয়ে যাবে, আর পূর্বপদ কী হবে, উত্তর পদ হয়ে যাবে। যেমন এই অনুপাতের পূর্বপদ কী আছে, 3 আছে, তাহলে এটা এই ব্যস্ত অনুপাতে এর ব্যস্ত অনুপাতের উত্তর পদ হয়ে যাবে। আর এখানে কী আছে, উত্তর পদ 4 আছে, তাহলে এটা এই অনুপাতের পূর্বপদ হয়ে যাবে। অর্থাৎ 3:4 এই অনুপাতের ব্যস্ত অনুপাত হবে কত, 4:3। বোঝা গেল? তাহলে ব্যস্ত অনুপাত কী জিনিস। এরপরে আসছে যৌগিক বা মিশ্র অনুপাত। যৌগিক বা মিশ্র অনুপাত। যৌগিক বা মিশ্র অনুপাত সাধারণত 2 বা 3 ধরনের অনুপাত হয়। যেমন যদি আমরা লিখি যে A:B এটা একটা অনুপাত আছে, আর কি আছে, ধরো C:D এটা একটা অনুপাত আছে, আর একটা ধরো E:F এটা একটা অনুপাত আছে। তাহলে এই 3টে অনুপাতের যৌগিক বা মিশ্র অনুপাত কী হবে, এর যে পূর্বপদগুলো আছে সবগুলো যোগ হয়ে যাবে, A, C, E পূর্বপদগুলো গুণ করলাম, সেটা সঙ্গে উত্তরপদগুলোর যে অনুপাত গুণ করে যে অনুপাত হয়, যেমন B:D:F। তাহলে কি বললাম, তাহলে 3টে অনুপাত দেওয়া ছিল আমাদের, A:B, C:D আর E:F। এই 3টে অনুপাতের পূর্বপদগুলো গুণ করলাম আর উত্তরপদগুলো গুণ করলাম, তাহলে তাদের যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে আমাদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হলো। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা। এবার দেখো আমরা জেনে নেব কি সমানুপাত সম্পর্কে। কি বলছে, সমানুপাত জিনিসটা কি, ধরো যদি দুটো অনুপাত পরস্পর সমান হয়ে যায়, যেমন যদি বলা হয় যে 4 কেজি ও 10 কেজির অনুপাত বের করতে, 4 কেজি ও 10 কেজি এদের অনুপাত কত হবে, 4:10। ঠিক আছে, তার মানে এটা ছোটো করে ভাঙালে 2:5, তাহলে এটা। এবার বলছে আবার দেখো, যদি বলা হয় যে 8 লিটার ও 20 লিটার এই দুটোর অনুপাত কত হবে, তাহলে 8 লিটার ও 20 লিটার এদের অনুপাত কত হবে, 8:20। তাহলে এটাকে দেখো, এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 দোকানে 8, 4 পাঁচা 20, তাহলে এই অনুপাতটা আমাদের 2:5 আসছে, আর আগের অনুপাতটাও 2:5 আসছে। অর্থাৎ 4 কেজি ও 10 কেজি এই রাশিটার অনুপাত, আর 8 লিটার ও 20 লিটার এই দুটো রাশির অনুপাত, তাহলে এই দুটো রাশির অনুপাত হচ্ছে সমান। তাহলে আমরা বলবো কি, এই অনুপাত দুটো কী হচ্ছে, সমানুপাতে আছে। বোঝা গেছে সমানুপাত জিনিসটা কি। এবার আসছে সমানুপাতির ধারণা। সমানুপাতি, ধরো বলছে 4টি রাশি, আমরা চারখানা রাশি নিয়েছি, কি যে A, B, C, D এই 4টে রাশি নেওয়া হয়েছে। এই 4টে রাশির এমন হয় যে প্রথম দুটো যা অনুপাত হবে, আর বলছে শেষ দুটোর যা অনুপাত হবে, সেই দুটো অনুপাত যদি সমান হয়ে যায়, তখন আমরা এই A, B, C, D এটাকে এই রাশিগুলোকে বলবো এরা পরস্পর সমানুপাতি। ঠিক আছে, এই রাশি 4টিকে বলবো সমানুপাতি, অর্থাৎ প্রপোর্শনাল, ইংরেজিতে বললে প্রপোর্শনাল। কি বলছে, যে প্রথম যদি 4টে রাশি নিই, A, B, C, D যে কোনো রাশি নিই, সেই 4টে রাশির প্রথম দুটোর যে অনুপাত আর শেষ দুটোর যে অনুপাত, এই দুটোর অনুপাত যদি সমান হয়ে যায়, তখন আমরা বলবো যে কি এই 4টে রাশি সমানুপাতিতে আছে। ঠিক আছে, সমানুপাতিতে যদি থাকে কোনো রাশি, তাহলে এটাকে প্রথমটাকে বলবো প্রথম পদ, দ্বিতীয়টাকে বলবো দ্বিতীয় পদ, দ্বিতীয় রাশিটাকে এটা দ্বিতীয় পদ, এইটাকে তৃতীয়টাকে বলবো তৃতীয় পদ, আর চতুর্থ যে 4 নম্বরে আছে সেটাকে বলবো চতুর্থ পদ। বোঝা গেছে। এবার আসো ক্রমিক সমানুপাতি জিনিসটা কী জিনিস। ক্রমিক সমানুপাতি, দেখো 3টে রাশি A, B, C পরপর যদি নেওয়া হয়, 3টে পদের মধ্যে 3টে রাশি আছে, এই 3টে রাশি ক্রমিক সমানুপাতিতে থাকবে যদি প্রথম দুটোর সঙ্গে যে অনুপাত হবে আর শেষ দুটোর যে অনুপাত, সেই দুটো যদি সমান হয়। অর্থাৎ A:B এটা যদি করা হয়, সেটা সমান সমান B:C যদি করা হয়, তার সঙ্গে যদি সমান হয়, তাহলে আমরা বলবো A, B, C এই যে 3টে পদ আছে, এই 3টে পদ হচ্ছে ক্রমিক সমানুপাতিতে আছে, সেটা বলা যাবে। ঠিক আছে, আর এই ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কী হয়, মাঝের যে পদটা থাকে সেটাকে আমরা বলি মধ্য সমানুপাতি, যেমন মধ্য সমানুপাতি। বোঝা গেল। এবার তৃতীয় সমানুপাতি, ঠিক আছে, তিনটি পদ ক্রমিক সমানুপাতি যদি হয়, তাহলে 3 নম্বর পদকে অপর দুটি পদের তৃতীয় সমানুপাতি বলা হয়। বোঝা গেছে। এক্ষেত্রে তৃতীয় সমানুপাতিটা কী হবে, তৃতীয় সমানুপাতিটা হবে C। এবার আসো সমানুপাত সম্পর্কে কতগুলি প্রক্রিয়া। যেমন যদি আমরা বলি যে ব্যস্ত প্রক্রিয়া, যেমন ব্যস্ত প্রক্রিয়া জিনিসটা কী বলা হবে, ধরো A:B এই একটা প্রক্রিয়া আছে, A:B সমান C:D এটা দেওয়া আছে। তাহলে এর ব্যস্ত প্রক্রিয়াটা কী হবে, ব্যস্ত প্রক্রিয়াটা যে এপাশে উল্টে দেবে B:A, ঠিক আছে, আর এপাশে যদি উল্টানো হয় এপাশে উল্টে যাবে D:C। যদি এরকম হয়, এই আগের যে অনুপাতটা ছিল, ঠিক আছে, সেটা উল্টো অনুপাত এটা হলো, তাহলে এটা হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া বলা হবে। অর্থাৎ অনুপাতটা সেম থাকবে, A আর B, আগে A আসছিলো পরে B এসেছিলো, তাহলে এক্ষেত্রে আগে B এসছে পরে এসছে, এই পাশে এই পাশে উল্টে দিয়েছি, পরের পাশে উল্টে দেবো। অর্থাৎ এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া। বোঝা গেছে। একান্তর প্রক্রিয়া জিনিসটা কি, একান্তর প্রক্রিয়া দেখো কি বলছে, A:C এটা সমান সমান যদি C:D হয়, ঠিক আছে, তাহলে একান্তর প্রক্রিয়াটা হচ্ছে এই A:B হবে এখানে, A:B সমান C:D যদি হয়, তাহলে একান্তর প্রক্রিয়াটা হচ্ছে যে এর পূর্বপদের সঙ্গে এর পূর্বপদের যে অনুপাত A:C সমান সমান B:D হবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে একান্তর প্রক্রিয়া, এটা করা যায়। ঠিক আছে, চলো এরপরে আসছে যোগ প্রক্রিয়া।
যোগ প্রক্রিয়া কী জিনিস? যোগ প্রক্রিয়া বলছে যে যদি এগুলো আমাদের কাজে লাগবে অঙ্ক করার সময়, সেই জন্য এগুলো একটু জেনে রাখো। a:b, ধরো a:b সমান আমাদের c:d এটা আছে। তাহলে এই জিনিসটা থেকে আমরা কি বলতে পারি? দেখো a/b সমান c/d। তাহলে আমরা এখান থেকে এরকম বলতে পারি যে a প্লাস বি নিচেই যেটা আছে সেটা আমরা যোগ করে দিচ্ছি উপরে, আর নিচেরটা সেম রাখছি। তাহলে এই পাশেও তাই করবো, উপর নিচেরটা যেটা আছে যোগ করে দিচ্ছি উপরে, আর নিচেরটা সেম রাখবো। তাহলে a:b সমান c:d, এই অনুপাত থেকে আমরা পেলাম a প্লাস b/b সমান c প্লাস d/d। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি? যোগ প্রক্রিয়া। আর ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে কী হবে? ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে উল্টো, যোগ প্রক্রিয়া আর ভাগ প্রক্রিয়া। মনে রাখবে ভাগ প্রক্রিয়াটা কী জিনিস? ধরো এরকম পাচ্ছি a:b সমান c:d এটা আছে, তাহলে এখান থেকে বলতে পারি a/b সমান c/d। ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কী করি? বিয়োগ করি। যেমন তাহলে কী হচ্ছে? a-b/b সমান c-d/d, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়াটা কি বলা হচ্ছে? ভাগ প্রক্রিয়া। যখন আমরা যোগ করব তখন সেটাকে বলবো যোগ প্রক্রিয়া, যদি আমরা ভাগ করি তখন বলবো ভাগ প্রক্রিয়া। তাহলে এই দুটো যদি একসঙ্গে করা হয়, যোগ ভাগ প্রক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা মানে অঙ্ক করার সময় আমাদের খুব কাজে দেয় যোগ ভাগ প্রক্রিয়া। কি না, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া কি? ধরো দুটো অনুপাত আছে a:b সমান c:d, এরকম যদি থাকে তাহলে আমরা বলতে পারি অনুপাতটা a/b সমান c/d। এবার যোগ ভাগ প্রক্রিয়া যদি একসঙ্গে করা হয়, উপরে কি করব? যোগ করব, আর নিচে বিয়োগ করে দেবো, আর উপরে যোগ করব, নিচে বিয়োগ করে দেবো। তাহলে উপরের ওই অনুপাতটা থেকে আমরা নিচের এই অনুপাতটা করতে পারি। এটা কিভাবে আসলো? এটা যোগ ভাগ প্রক্রিয়া একসঙ্গে অ্যাপ্লাই করা হলো এটাতে। তাহলে অ্যাপ্লাই করা হলে আমাদের এই জিনিসটা পেলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়, অর্থাৎ অনুপাতটা সেমই থাকবে এবং যোগ ভাগ প্রক্রিয়া এটা অঙ্ক করার সময় কাজে লাগবে। আর সংযোজন প্রক্রিয়া কিছুই না, ধরো a/b সমান c/d সমান e/f, এরকম করে যদি সমান হতে থাকে পদগুলো, তাহলে এই প্রত্যেকটা অনুপাতের মান হবে কি? উপরেরগুলো যোগ হয়ে যাবে, a প্লাস c প্লাস e প্লাস ডট 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 বাই নিচেই b প্লাস d প্লাস f প্লাস ডট 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 এরকম হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া বলা হচ্ছে। তাহলে আমরা কী জানলাম এখান থেকে? আমরা জানলাম যে অনুপাত জিনিসটা কি সেটা জানলাম। অনুপাত হচ্ছে একটা একক বিহীন রাশি সেটা। আর অনুপাত আমরা জানলাম যে দুটো সমজাতীয় রাশির মধ্যেই হয় সবসময়। এরপরে আমরা জানলাম বিভিন্ন প্রকারের অনুপাত, যেমন গুণ অনুপাত, সমানুপাত, তারপরে তোমার হচ্ছে লঘু অনুপাত, তারপরে ব্যস্ত অনুপাত, ঠিক আছে? এগুলো সম্পর্কে জেনেছি। তারপরে আমরা কী জেনেছি? তারপরে আমরা জানলাম সমানুপাত জিনিসটা কী, আর সমানুপাতির ধারণাটা নিলাম, ক্রমিক সমানুপাতির ব্যাপারগুলো জেনেছি, সব কিছু জানলাম। লাস্টে আমরা অনুপাত সম্পর্কিত কতগুলো প্রক্রিয়া সম্পর্কে জানলাম। কী প্রক্রিয়া? ব্যস্ত প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? সংযোজন প্রক্রিয়া। তো এত কিছু জানার পরে এবার আমরা 2-4টে উদাহরণ নিয়ে ভিডিওটাকে খুব ছোটো করে শেষ করবো আজকে। তো দেখো কতগুলো উদাহরণ। প্রথম একটা অঙ্ক নিয়েছি, দেখো কী বলেছে? a:b সমান 2:3, b:c সমান 4:5, আর c:d সমান 7:9। তাহলে আমাদের বলছে a:b c:d সমান কত হবে? এই ধরনের অঙ্ক করার সময় আমাদের কী রাখতে হবে? দেখো a:b আমাদের 2:3, তাহলে a অনুপাত b লিখে নাও। a অনুপাত b, আচ্ছা এখানে জায়গা ছেড়ে দেবে, এখানে c/d রাখার মতো জায়গা ছেড়ে দেবে। তাহলে লিখবে কত? 2:3 এরকম করে রেখে দাও। এবার b:c দেওয়া আছে না? তাহলে b:c করো। d লেখার জায়গা আমি এখানে রেখে দিলাম পাশে। তাহলে দেখো বির তলায় আমরা b লিখেছি, তাহলে এখানেও বির অনুপাতের তলায় b অনুপাত লিখবো। এখানে কত আছে? 4:5 আছে, তাহলে এখানে লিখে নাও 4:5। এবার আসছে কত আমাদের বলা আছে? c/d রেখে দাও। দেখো সির তলায় c নেবো, c কত আছে? এখানে 7 বলা আছে 7, আর d বলা আছে 9, তাহলে c এর তলায় 7 লিখলাম, 9। এবার দেখো এই অঙ্ক কীভাবে করব। তাহলে এবার আমি ট্রিকটা হচ্ছে a:b:c:d এটা লিখে নেব। লিখে নেওয়ার পরে এবার আমরা এখানে কী করে বের করব? দেখো এখানে এর উপরে একটা জায়গা আছে, সেটা লিখে নাও। এর পাশে একটা জায়গা আছে, সেটা লিখে নাও। আর এর পাশে দেখো দুটো জায়গা আছে, সেটা ফাঁকা জায়গা করে লিখে নাও। এর পাশেও দুটো জায়গা আছে, সেটা লিখে নাও। তাহলে দেখো এটা হচ্ছে, এর পাশে দেখো 3 আছে, 3-3-এর পাশে দুটো জায়গা আছে, তাহলে কিচ্ছু না, সিম্পলি এখানে পাশে 3 বসিয়ে দাও। আর 5 আছে এর পাশে, 5-এর পাশে, সেই জন্য এটাকে কী করবে? 5-এর পাশে আছে বলে 5 বসিয়ে দাও। এটা দেখো 4-এর পাশে আছে বলে এখানে 4 বসিয়ে দাও। আর এখানে দেখো 7 আছে, 7-এর পাশে আছে, তাহলে 7 বসিয়ে দাও। এবার আমরা গুণ করব। গুণ করলে কী পাবো? দেখো 4 দুগুণে 8, 7 কত হচ্ছে? 56 ইস্টু, দেখো 3-4 12, 7-12 84। তারপরে গুণ করে দিলে কত হবে? 3-5 15, 7-15 105। তারপরে কত আছে? 3-5 15, আর 9-15 কত হচ্ছে? 135। তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে ছোটো করে লিখি তাহলে কত লেখা যায়? কত দিয়ে কাটাকাটি যাবে বলো? 12 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, কী দিয়ে যাচ্ছে বলো? কোনো কিছু দিয়ে যাচ্ছে? কোনো কিছু দিয়ে যাচ্ছে না, ঠিক আছে? কিছু দিয়ে কাটাকাটি করলে যাবে না কাটাকাটি। তাহলে a b c d এর অনুপাত হচ্ছে
56:84:105:135। তাহলে এই হলো আমাদের অনুপাত। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা শিখলাম যখন ABCD এরকম বের করতে হয় তাহলে সবগুলো পাতিয়ে নেব আর পাশে এরকম ফাঁকা জায়গা রেখে দেবো। যখন ফাঁকা জায়গা থাকবে তাহলে যার পাশে ফাঁকা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেবো, তারপরে আমরা গুণ করব। তাহলে আমরা সহজে পেয়ে যাব। চলো পরের কোশ্চেন কী বলেছে। পরের কোশ্চেন দেখো, সেম কোশ্চেন, একই রকম কোশ্চেন আছে। A:B 3:4, B:C 5:6 আর C:D দেওয়া আছে কত 7:8। তাহলে এখান থেকে A:D বের করতে বলেছে। যখন প্রথমটা আর শেষটা বের করতে বলবে, ঠিক আছে, তাহলে আমরা ওই আগের পদ্ধতিতে করবো না। আগের পদ্ধতিতে করলেও করা যাবে, ঠিক আছে, কিন্তু এই অঙ্ক করার ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে A/B সমান সমান, দেখো প্রথমটা থেকে আমরা কি বলতে পারি, প্রথমটা থেকে বলতে পারি যে A/B সমান সমান 3/4, আর দ্বিতীয়টা থেকে বলতে পারি B/C সমান সমান 5/6, আর তৃতীয়টা থেকে আমরা বলতে পারি C/D সমান সমান 7/8। তাহলে সবগুলো গুণ করে দাও, সবগুলো গুণ করে দিলে দেখো A/B গুণ B/C গুণ C/D এটা করছি, আর এ পাশে আসবে 3/4 ইন্টু 5/6 ইন্টু 7/8। তাহলে দেখো BB কাটলো, CC কাটলো, তাহলে আমরা পেলাম কি A/D, ঠিক আছে, A/D পেলাম। তাহলে A/D মানেই তো A:B। তাহলে এর পাশে কাটাকাটি করে দেবো, 3 দিয়ে 3 দুগুণে 6, ঠিক আছে, আর যাচ্ছে কাটাকাটি, আর যাবে না। তাহলে উপরে আছে 5 আর 7, তাহলে কত হচ্ছে 5×7 = 35, আর নিচে আসবে কত 4 দুগুণে 8 আর 8 8 64। তাহলে আমরা পেলাম এখান থেকে A:D সমান সমান কত হচ্ছে 35:64, ঠিক আছে। তাহলে আমাদের A:D পাওয়া গেল। এখন যদি এইভাবে না করে যদি আগের ভাবে করতাম তাহলেও কিন্তু হতো। তাহলে কীভাবে হতো দেখো, A:B সমান সমান কত পেলাম 3:4, তারপরে আমাদের আছে B:C সেটা সমান সমান কত 5:6, আর C:D সেটা সমান সমান কত আছে 7:8। তাহলে এবার সবগুলো অনুপাত করো কীভাবে, A:B:C:D সমান সমান। এইবার দেখো এর পাশে একটা জায়গা আছে, একটা জায়গা আছে বলে এখানে কত হবে 6 হবে। এর পাশে দুটো জায়গা আছে তাহলে এখানে কত হবে 4 হবে। এর পাশে একটা জায়গা আছে মানে এখানে 5 হবে, আর এখানে দুটো জায়গা আছে মানে এখানে 7 হবে। তাহলে এবার গুণ করলে কত হচ্ছে 3×5 = 15, 7×15 কত হচ্ছে 105, 4×5 = 20, আর হচ্ছে 35, 4×35 কত হচ্ছে 140, আর তারপরে কত হচ্ছে দেখো 4×4 = 24, আর 7×24 কত হচ্ছে 7×24 168, আর এখানে কত আছে 4×24 আর 8, দেখো 4টা 32 ইন্টু 6, 6 32, 6 দুগুণে 12, 32 ইন্টু হচ্ছে 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 4 18 আর 1 19। তাহলে দেখো A আর D এর অনুপাত কত 105:192। তাহলে এটাকে ছোটো করে কাটলে কত দিয়ে কাটাকাটি যায়, দেখো 3 দিয়ে যদি ভাঙায় 3 দিয়ে কত হবে 3 তিরিখে 9, আর এখানে আছে 3×5 = 15, 35 আর এখানে যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে হচ্ছে 8 8 64, তাহলে 35:64 আমাদের এসছে 35:64। সুতরাং আমরা যে পদ্ধতিতেই করি না কেন সেই পদ্ধতিতে আমাদের উত্তর আসবে। তাহলে প্রথমে যেটা দেখালাম সেই পদ্ধতিটা বেশি সহজ এই ক্ষেত্রে, যখন সিঙ্গেল প্রথমটা আর লাস্টেরটা বের করতে বলবে। কিন্তু যদি সবগুলো একবারে বের করতে বলে, ঠিক আছে, তখন আমরা ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। আর যদি প্রথমটা আর লাস্টেরটা বের করতে বলে তাহলে সবগুলো ভাগ ভাগ করে গুণ করে দেবো, তাহলে আমাদের বেরিয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, একটা কোশ্চেন, এটা কোনো একটা পরীক্ষা এসেছে SSC CPO সাব ইন্সপেক্টর পরীক্ষায়। দেখো কী বলা আছে A:B সমান সমান 2:3, আর B:C সমান সমান 2:4, আর C:D সমান সমান বলেছে 2:5। তাহলে A:D কত, একদম সেম, প্রথমটা আর লাস্টেরটা চেয়েছে, তাহলে কিছুই না, অনুপাতগুলো কী করবো আমরা গুণ করে দেবো। A:B সমান সমান 2:3, আর এখানে বলা আছে B:C, আর B:C কত, B:C দেখো 2:4 দেওয়া আছে, আর C:D কত দেওয়া আছে 2:5 দেওয়া আছে। তাহলে এবার কাটাকাটি করো, দেখো কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে একমাত্র এখানে কাটাকাটি যায় 2, আর 2 দিয়ে 2, তাহলে কত আসছে, উপরে শুধু 2 পড়ে থাকছে আর নিচে পড়ে থাকছে 3×5 = 15, তাহলে কত আসছে 2:15। আর এখান থেকে BB কাটো, CC কাটো, তাহলে A:D আমাদের কত আসছে 2:15, কোথায় আছে অপশান এতে আছে দেখো। তাহলে অপশান এ হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেছে কত তাড়াতাড়ি করা যাচ্ছে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, A:B সমান সমান 3:4, B:C সমান সমান কত 5:7 এবং C:D সমান সমান 8:9 দেওয়া আছে। লাস্টের দুটো বের করতে বলেছে। তো লাস্টের দুটো কীভাবে করি আমরা, গুণ করে A/B গুণ B/C গুণ C/D এটা করো। A/B কত করলে পাচ্ছে 3/4, আর B/C করলে পাচ্ছি কত 5/7, আর C/D করলে পাচ্ছি 8/9। তাহলে এবার দেখো BB কাটো, CC কাটো, তাহলে পড়ে থাকবে আমাদের A/D, সেটা সমান সমান দেখো এখানে কত কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে একমাত্র 9কে কাটাকাটি যায়, আর এখানে 4 দিয়ে 4কে 2 কাটা যায়, তাহলে উপরে থাকলো 5 এবং 2, তাহলে 5 দুগুণে কত আছে 10, আর নিচে 3×7 = 21, তাহলে কত আসছে 10:21। কোথায় আছে 10:21, অপশান ডিতে দেখো আছে 10:21 বা 10:21। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনে দেখো কী বলেছে, এ ইস টু বি সমান সমান এটা দেওয়া আছে, বি ইস টু সি সমান সমান এটা দেওয়া আছে, আর সি ডি দেওয়া আছে, প্রত্যেকটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে এ ইস টু বি যখন দেওয়া আছে এটাকে আমি ছোটো করে নিই, পূর্ণ সংখ্যায় পরিণত করে নিই। ঠিক আছে, এ ইস টু বি সমান সমান দেওয়া আছে 1/2 = 3/8। তাহলে দুপাশ থেকে 8 আর 2 এর লসাগু কত 16, তাহলে 16 দিয়ে যদি 8 আর 2 এর লসাগু হচ্ছে 8 হবে, তাহলে দুপাশে যদি 8 দিয়ে গুণ করি তাহলে এটা 1 এর 2 গুণ 8, তার মানে কত হচ্ছে এটা 4 হবে, আর এটাকে 8 দিয়ে গুণ করলে 3 হবে। তাহলে এ ইস টু বি সমান সমান 4:3 পেলাম। একই রকমভাবে বি ইস টু সি যদি করি কত আছে আমাদের 1/3 = 5/9। তাহলে দেখো 3 আর 9 এর লসাগু কত 9, তাহলে 9 দিয়ে দুই সাইডে গুণ করে দিচ্ছি। তাহলে এটাকে যদি 1/3কে 9 দিয়ে গুণ করা হয় তাহলে আসবে আমাদের 3, আর এটাকে 9 দিয়ে গুণ করলে 5 থেকে যাবে। আর আছে আমাদের কত সি ইস টু ডি, এটা দেওয়া আছে, সি ইস টু ডি দেওয়া আছে কত 5/6 ইস টু কত আছে 3/4। দেখো 6 আর 4 এদের লসাগু কত 12, তাহলে 12কে যদি আমি দুই পাশে 12 দিয়ে গুণ করে দিই তাহলে এটা আসবে কত 5×2 = 10 হয়ে যাবে, আর এটাকে 12 দিয়ে গুণ করলে এটা 9 হবে। তাহলে আমরা পেলাম কি এ ইস টু বি সমান সমান পেয়েছি কত, দেখো ছোটো করে লিখছি, এ ইস টু বি সমান সমান পেয়েছি আমরা 4:3। বি ইস টু সি এটা পেয়েছি আমরা কত পেয়েছি 3:5, আর সি ইস টু ডি এটা পেয়েছি কত আমরা পেয়েছি 10:9। তাহলে এবার করে দিচ্ছি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটা করলে পাসবে কত, দেখো এখানে একটা জায়গা আছে মানে এখানে 5, এখানে দুটো আছে মানে 3 আর 3 করে দাও, এখানে কত আছে একটা পাশে 3 আছে মানে 3, আর এখানে দেখো দুটো 10 হয়ে যাবে 10। তাহলে এবার গুণ করো, তাহলে কত হচ্ছে 3×4 = 12, 12×10 কত হচ্ছে 120 ইস টু এখানে হচ্ছে 3×3 = 9, 9×10 = 90 ইস টু 3×5 = 15, 15×10 কত হচ্ছে 150 ইস টু এখানে 3×5 = 15, 9×15 কত 135। তাহলে এটাকে যদি আমি কত দিয়ে কাটছি 15 দিয়ে যাবে, হ্যাঁ 15 দিয়ে যাবে, 15 দিয়ে কাটলে কত হচ্ছে কয় 15 120, 6×15 = 90, 7×15 = 8×15 = 120। তাহলে 8:6, 6×15 = 90, 15×10 8:6:10:9। তাহলে কোথায় আছে 8:6:10:9, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো পরের কোশ্চেন কী বলেছে, a/b = 7/9 আর b/c = 3/5। তাহলে এ বি সির মান কত দেওয়া আছে, ঠিক আছে। দেখো a/b সমান সমান আমাদের কত দেওয়া আছে 7/9। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এ ইস টু বি সমান সমান কত হচ্ছে 7:9, আর b/c এটা দেওয়া আছে কত 3/5। তাহলে আমি এখান থেকে বলতে পারি বি ইস টু সি এটা সমান সমান কত হচ্ছে, এটা সমান সমান হচ্ছে 3:5। তাহলে এবার গুণ করে দাও, তাহলে এ বি সি তাহলে কত পাবো, তাহলে দেখো এ ইস টু বি এটা সমান সমান পেলাম আমরা কত 7:9, আর বি ইস টু সি এটা পেলাম হচ্ছে কত 3:5। তাহলে এখানে 9 আছে, এখানে 9 নিয়ে নাও, আর এখানে 3 নিয়ে নাও। তাহলে এ ইস টু বি ইস টু সি এটা করলে হচ্ছে 3×7 = 21 ইস টু 3×9 = 27 ইস টু 5×7 = 35। তাহলে 21 ইস টু 27 ইস টু 35 কোথায় আছে, এখানে যদি ঠিক করলাম, এখানে 35 না, তো এটা 5 নয় 45 হবে, 45। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত 3×7 = 21, 3 দিয়ে 3×9 = 27, 3 দিয়ে 3×15 = 45। তাহলে 7:9:15। তাহলে কোথায় আছে 7:9:15, অপশান এতে আছে 7:9:15। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে, দেখো এখানে কত দেওয়া আছে আমাদের m/n দেওয়া আছে 3:5। তাহলে আমরা বলতে পারি m/n = 3/2। এবার আমাদের দেখো 4m আমাদের এটা বের করতে হবে, 4m + 5n / 4m - 5n, যেহেতু অনুপাত বের করতে বলেছে তাহলে এটা বের করতে হবে আমাদের। তাহলে দেখো এখান থেকে যদি আমি দুপাশে কী করি, উপরে 4m নিই আর নিচেই 5n করি, এটা করলে কত হবে, উপরে 4 দিয়ে গুণ করেছি আর নিচেই 5 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে আর নিচে হচ্ছে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে 3×4 = 12, আর 5×2 = 10। এটা করলে কত পাচ্ছি আমরা 2 দিয়ে কাটলে 6/5, 6/5। এবার দেখো আমরা এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া করলে 4m + 5n / 4m - 5n, এটা করলে তাহলে উপরে কত হচ্ছে যোগ করলে 11, আর নিচে যদি বিয়োগ করি 1, তাহলে 11:1। কোথায় আছে 11:1, এই সিতে আছে, অপশান সি। তাহলে দেখো আমাদের এখানে যোগভাগ প্রক্রিয়াটা কাজে লেগে গেলো। তাহলে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে কত সহজে আমরা এই অঙ্কটাকে সহজে আমরা করে ফেলে দিলাম। যদি যোগভাগ প্রক্রিয়া না করতাম তাহলে অনেক বড় হতো এটা। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কী বলেছে, আমাদের কি 2x +
3y/2x - 3y = 3:2 এটা দেওয়া আছে। তাহলে নিচে লেখো 2x - 3y বাই 3/2। এখান থেকে আমাদের বের করতে বলেছে x/y বা x/y এটা। তাহলে এখানেও আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যোগভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি, দেখো আমরা পাচ্ছি 2x + 3y প্লাস 2x - 3y বাই 2x - 3y মাইনাস 2x - 3y সমান উপরে যোগ করলে কত হবে? 3 আর 2 5 আর নিচে বিয়োগ করলে 1। তাহলে দেখো এখান থেকে 3y কেটে যাবে আর এখানে 2xটা কাটবে। তাহলে উপরে আসবে 2x 4x আর নিচে আসবে হচ্ছে 3y 6y, এটা আসবে হচ্ছে 5/1। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটো 2, এখানে 2 দিয়ে কাটো 3, তাহলে x/y এটা আসবে আমাদের হচ্ছে 3 × 5 = 15/2। তাহলে x/y আমরা পেলাম কত? 15:2। x/y = 15:2। কোথায় আছে? অপশান সিতে আছে, দেখো। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটা দেখো কী বলেছে, x/y = 7:3। তাহলে আমাদের x² ওইটার অনুপাতটা বের করতে বলেছে। তাহলে দেখো x/y = আমাদের কত আছে? 7/3। আমরা সবসময় এখানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তাহলে দেখো এখানে স্কোয়ার করে দিচ্ছি, দুপাশে স্কোয়ার করে দিলে এখান থেকে কত পাবো? x² / y²। এটা করলে পাবো 749 আর 3 × 3 = 9। এবার আমরা কী করবো? যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি x² + y² আর নিচে x² - y²। তাহলে 49 + 9 বাই 49 - 9। তাহলে 49 + 9 করলে উপরে আসবে আমাদের 58 আর নিচে আসবে কত? 40। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে আসবে 29/20। তাহলে আমাদের আসলো কত? 29/20। কোথায় আছে? অপশান এতে দেখো আছে 29/20। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ। আজকের প্রথম ভিডিওটা অনুপাত সমানুপাতে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি আরও কিছু নিত্য নতুন কোশ্চেন নিয়ে আসবো তোমাদের সামনে। তো ততক্ষণ থ্যাংক ইউ সকলকে।